সুপ্রিয় দর্শক, যারা দেশ ও দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই শান্ত আগ্রবিডির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। তো দর্শক, আজকে ধানের কিছু সমস্যা নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। তো অনেকের ক্ষেত্রে কিন্তু এই যে ধানের শীষগুলো এখন বেরিয়ে আসছে, তো কিছু সমস্যা আমরা দেখতে পাচ্ছি। তো কি কি সমস্যাগুলো দেখতে পাচ্ছি এখন আপনাদের সামনে তুলে ধরছি। দেখেন, এই যে একটা ধানের শীষ বেরিয়ে আসছে, এর দেখেন কিছু অংশে কিন্তু ধান নাই। টোটাল শীষটা কিন্তু এরকম না, এর কিছু অংশ কিন্তু ধান নাই। তো আমি এই মুহূর্তে ভিডিও করছি প্রচুর রোদ্দুর, তাতে ভিডিও কোয়ালিটি খারাপ হতে পারে, যেহেতু মোবাইলে ভিডিও করছি। তো আমি আরও কিছু শীষ দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন, এর কিছু অংশে কিন্তু ধান নাই। এই যে সাদা সাদা একটা চিটার মতো আছে। তো আরও কিছু আমি দেখাচ্ছি। তো এটা কিন্তু সমস্ত জমিতে না, কিছু কিছু জায়গায় এরকম হয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, মাঝে মাঝে কিন্তু এই সমস্যাটা দেখা দিয়েছে। তো এরকম কিছু জমিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ধানের কিছু শীষ এরকম সিটা বেরোচ্ছে, কিছু টোটালি সিটাও পরিণত হয়নি, ফুল অবস্থায় ওইগুলা শুকায় গেছে। তো এমত অবস্থায় অনেকে কিন্তু ছত্রাকনাশক স্প্রে করছেন, বিভিন্ন প্রকার ছত্রাকনাশক এটা দমন করার জন্য। এগুলা আসলে স্প্রে করে কোনো লাভ হবে না, এগুলো শুধু আপনাদের এই বালাইনাশকের যে খরচটা এটা বৃদ্ধি পাবে, তাই ছাড়া এগুলা দিয়ে আপনারা এটা কন্ট্রোল করতে পারবেন না। তো এগুলা আসলে আগের থেকে আমাদের সতর্ক থাকতে হবে, না হলে এই সমস্যাগুলো কিন্তু আপনার ক্ষেতে দেখা দিতে পারে। তো মূলত এই সমস্যাটা কি কারণে হয়েছে, এগুলা তো আসলে ধানে মাজরা লাগছে সেই রকম কোনো সমস্যা না যে মাজরার কারণে এই ধানের শীষটা শুকায় গেছে। তো পুরো শীষটা কিন্তু শুকনো না, কিছু অংশ এরকম ধানে পরিণত হয়নি, সেগুলো ফুল অবস্থায় শুকায় গেছে। তো ছত্রাকজনিত সমস্যা ভেবে অনেকে কিন্তু বিভিন্ন কোম্পানি ছত্রাকনাশক এখানে স্প্রে করছেন, কিন্তু কোনো রেজাল্ট হচ্ছে না, আর এটা আদৌ হবেও না। এখন তাহলে এই সমস্যাটা মূলত কি কারণে হচ্ছে এবং কিভাবে এগুলা সলিউশন করা যায়, এই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দর্শক, আমরা জানি যে আমাদের বোরো ধানের যে টাইমে এই শীষগুলা গর্ভে থাকে, গাছের ভিতরে থাকে, যখন বেরিয়ে না পারে, যখন কাইস থোড় আসে, তো এই ধানের শীষটা যে সময় গর্ভ অবস্থায় থাকে, তখন যদি তাপমাত্রা 18 ডিগ্রির নিচে নেমে আসে এবং তাপমাত্রা যদি 36 ডিগ্রির উপরে উঠে যায়, তখন কিন্তু এই সমস্যাটা হতে পারে। এটা হচ্ছে টেম্পারেচারের সমস্যা। তো এখন আপনারা যদি এর জন্য বিভিন্ন ছত্রাকনাশক স্প্রে করেন, এটা আসলে ভালো কোনো রেজাল্ট পাবে না, শুধু শুধু খরচটা বৃদ্ধি পাবে। তো এগুলা যাতে আমাদের জমিতে না হয়, সেজন্য আমাদের করণীয় কি? দর্শক, আমরা যদি অতিরিক্ত আগাম ধান চাষ করি, তাহলে এই সমস্যাটা হতে পারে, এবং যদি অনেক নাবিতে এসে ধান চাষ করি, তাহলেও এই সমস্যাটা হতে পারে। সেজন্য আমাদের ধান চাষের একটা নির্দিষ্ট টাইম আছে, যখন আমরা এই বড় ধানগুলো চাষ করব, সেটা বীজতলা প্রস্তুত করতে হবে আমাদের অঘ্রাণ মাসের মাঝামাঝি টাইমে। অতিরিক্ত আগে যদি আমরা এই ধান চাষ করি, তাহলেও আমাদের এই সমস্যাগুলো দেখা দিতে পারে। এছাড়া এই সমস্যা যাতে আমাদের জমিতে দেখা না দেয়, সেজন্য আমরা পর্যাপ্ত পরিমাণ পটাশ সার কিন্তু আমাদের জমিতে অবশ্যই প্রয়োগ করব। তো শেষ চাষে আমাদের 10 কেজি পটাশ জমিতে প্রয়োগ করতে হবে চাষের টাইমে। এছাড়া এর মাঝে আমাদের পর্যাপ্ত পরিমাণ পটাশ সার দিতে হবে, পরিমিত পরিমাণ। এবং শেষ কিস্তিতে আমরা যখন আমাদের এই ধানের জমিতে সার প্রয়োগ করব, এই শেষ কিস্তিতে বিঘা প্রতি 5 কেজি পটাশ সার অবশ্যই প্রয়োগ করতে হবে। তো পটাশ সারের ঘাটতির কারণে এই সমস্যাটা হতে পারে। আর এই যে
টেম্পারেচারের যে সমস্যাটা, এটা তো আসলে ছত্রাকনাশক, সার, কীটনাশক এগুলা দিয়ে ঠিক করা সম্ভব না, এটা আমাদের ওয়েদারের সমস্যা। তো তারপরেও যদি আমরা সার ঠিকমতো প্রয়োগ করি এবং সময় মতো আমরা জমিতে ধান চাষ করি, তাহলে এই সমস্যাটা কিছুটা কম থাকবে। আরেকটা সমস্যা, আমরা যে সময় এই ধানের শীষগুলো বেরিয়ে আসে, যে সময় কাইস্থর আসে, ওই সময় পর্যাপ্ত পরিমাণ পানি সেচটা দেয় না, যে কারণে এই সমস্যাটা কিন্তু হতে পারে। তো অবশ্যই আমাদের ধানের জমিতে যে সময় কাইস্থর আসে তারপরে থেকে অবশ্যই এই শীষগুলো বেরোনোর শুরু হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের জমিতে অন্তত 4 আঙ্গুল পরিমাণ পানি রাখতে হবে। ধান গাছের গোড়ায় অবশ্যই 4 আঙ্গুল পরিমাণ পানি থাকবে, তাহলে এই টেম্পারেচার জনিত যে সমস্যা এটা কম হবে। আর ধানের গোড়ায় যদি শুকিয়ে যায় তাহলে ধানের শীষগুলো সহজে বেরিয়ে আসতে চায় না, এই সমস্যাটাও আপনার জমিতে কম হবে। এছাড়া আমরা অনেকে করি কি, যে সময় আমাদের কাইস্থর আসে ওই সময় অতিরিক্ত পরিমাণ ইউরিয়া সার ব্যবহার করি। তো অতিরিক্ত পরিমাণ ইউরিয়া সার ব্যবহার করলেও কিন্তু আপনার এই ধানের সিটা পড়তে পারে। আর মাজরার সমস্যা, এটা তো পোকার সমস্যা, এটা যদি আপনি টাইম মতো কীটনাশক স্প্রে করেন, আপনি মাজরা দমন করতে পারলে আপনার জমিতে এই সমস্যাটার হবে না। তো এই যে জমিটা এখানে এই যে শীষটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মাজরায় এটা ক্ষতি করছে, এটা মাজরার সমস্যা, বাট এটা কিন্তু কোনো টেম্পারেচার জনিত সমস্যা না। তো আমি এই যে ভিডিও করছি আজকেও প্রচুর পরিমাণ তাপ, তো গাছে যাতে পর্যাপ্ত পরিমাণ পানি পায়, অবশ্যই গাছের গোড়ায় এই মাটি যাতে শুকিয়ে না যায়, সে কারণে অবশ্যই আমাদের পর্যাপ্ত পানি রাখতে হবে ধানের জমিতে। এই জমিটা আসলে পর্যাপ্ত পরিমাণ পানি নাই। এছাড়া আরেকটা সমস্যা দেখা দেয়, আমরা যখন কীটনাশকটা স্প্রে করি, পরাগায়নের টাইমে যদি আমরা আমাদের জমিতে কোনো স্প্রে করি, তখন কিন্তু পরাগায়ন বিঘ্নিত হয়। তো আমরা যে সমস্যাগুলো এখানে দেখালাম, এটা কিন্তু পরাগায়নের সমস্যা। আর এই পরাগায়নের সমস্যাটা মূলত সৃষ্টি হয়েছে টেম্পারেচারের যে সমস্যা থেকে। তো 18 ডিগ্রির নিচে এবং 36 ডিগ্রির উপরে যখন তাপমাত্রা চলে যায়, তখন পরাগায়নে বিঘ্নিত হয়। এই পরাগায়নের সমস্যার কারণে মূলত ধানে এই সিটাগুলো পড়ছে। আমরা যখন আমাদের জমিতে স্প্রে করব, অবশ্যই সকাল 11টা, 11:30টার ভিতরে আমরা কখনো স্প্রে করব না, 12টার পরে যে স্প্রে করব। আর এদিকে যদি আমরা বিকেল 3টের পরে স্প্রে করতে পারি, সেটা বেশি ভালো হয়। অতিরিক্ত তাপের ভিতরে স্প্রে না করাই ভালো। এখন প্রচুর তাপ আমরা দেখতে পাচ্ছি, সেই কারণে বিকেল 3টে থেকে আমরা 6টা পর্যন্ত এর ভিতরে স্প্রে করতে পারি। যেহেতু সকাল 11টা পর্যন্ত আমাদের এই ধানের ফুলের কিন্তু পরাগায়ন সংগঠিত হয়, তো পরাগায়নের মুহূর্তে আমরা যদি স্প্রে করি, আমাদের ধানের এই শীষের পরাগায়ন বিঘ্নিত হতে পারে, যে কারণে ধানে কিন্তু সিটা পড়তে পারে। তো এই সমস্ত ছোট ছোট বিষয় অবশ্যই আমাদের মাথায় রেখে তারপরে চাষাবাদ করতে হবে। এই যে এখন এই জমিতে ধানের শীষগুলো বেরিয়ে আসছে, তো এতদিন এখানে যে পরিশ্রম করা হয়েছে তার ফল আমরা এখন পাবো। এই মুহূর্তে যদি আমাদের এই শীষগুলো চিটায় পরিণত হয়ে যায়, এগুলো যদি ধান না হয়, তাহলে এতদিনের যে পরিশ্রম সেই সব কিছুই কিন্তু এখানে ব্যর্থ হয়ে যাবে। তো আশা করি ধানের চিটা পড়ার যে সমস্যাগুলো আপনারা বুঝতে পারছেন যে কী কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। আর অতিরিক্ত তাপের ভিতরে অবশ্যই পানি ঠিকমতো রাখতে হবে, পানি শুকাতে দেওয়া যাবে না। এই শীষগুলো বেরিয়ে আসছে, এখন কিন্তু পর্যাপ্ত পানি না থাকলে এই শীষগুলো বেরিয়ে আসতেও অনেক সমস্যা দেখা দিতে পারে, অনেক লেট হতে পারে। তো দর্শক, ধান চাষের এই যে চিটা পড়ার যে সমস্যাটা, এটা নিয়ে আপনাদের সামনে আজকে তুলে ধরলাম। তো যারা প্রচুর পরিমাণ ছত্রাকনাশক ব্যবহার করছেন এটা দমন করার জন্য, তো এগুলো একবার হয়ে গেলে কোনোভাবে দমন করা সম্ভব না, তাই এগুলো আমাদের আগের থেকে সতর্ক হতে হবে। চাষের ক্ষেত্রে এগুলা সতর্ক হয়ে তারপরে চাষাবাদ করতে হবে। পরবর্তীতে স্প্রেতে আপনি যতই ছত্রাকনাশক ব্যবহার করেন, কোনো রেজাল্ট কিন্তু পাওয়া যাবে না। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এছাড়া শান্ত আগ্রোভিডি আমাদের ফেসবুক পেজ, তো যারা ফেসবুকে ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই শান্ত আগ্রোভিডি ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো ধন্যবাদ সাথে থাকার জন্য, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।